কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ক্লাস করে রুম থেকে বের হওয়ার সময় কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে উপরে তাকানোর আগেই গালে ঠাস ঠাস করে দুইটা শব্দ শুনতে পেলাম। উপরে তাকিয়ে দেখি একটি মেয়েটা বারান্দা দিয়ে যাচ্ছিল। তখনই আমি না দেখতে পেয়ে মেয়েটির সাথে ধাক্কা খাই। আর বাকিটা তো আপনারা নিজে চোখেই দেখলেন। আমি শুধু শুধু থাপ্পড় তো খেলাম, তার সাথে মেয়েটির বকাঝোকা যা শুনলাম তারপরেই কলেজ থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল আজ বড় ভাইয়ের জন্য বিকালে মেয়ে দেখতে যাবে। আম্মুর সাথে আরও কিছু কথা বলে দুপুরের খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকালে নেহার ডাকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু বলা শুরু করলো, তুই যে এখনো রেডি হসনি, তুই কি মেয়ে দেখতে যাবি না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমরা তোর জন্য নিচে অপেক্ষা করতেছি। আম্মু বলল, কি আর করার, মায়ের আদেশ অমান্য তো আর করা যায় না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপরে সবাই একসাথে গাড়িতে উঠে মেয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের তো আমার এখনো পরিচয় দেওয়া হয়নি। আমি তারিকুল ইসলাম। আমার বাবা একজন বিজনেসম্যান, মা একজন গৃহিণী। আমরা দুই ভাই এক বোন। আমার বড় ভাই সে আব্বুর অফিসে ম্যানেজার পোস্টে চাকরি করে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর ছোট বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেয়ের বাড়ি এসে পৌঁছালাম। মেয়ের ছোট বোন, বাবা ও আরও কিছু লোক এসে আমাদের ভিতরে নিয়ে বসালো। আমি আর ভাইয়া আর আমার ছোট বোন তানহা এসে বসলাম। আমাদের তারা অনেক আপ্যায়ন করলো। এর ভিতরে আব্বু মেয়ের বাবাকে বলল, আপনারা এখন মামুনিকে নিয়ে আসেন। আমি মনে মনে বলতেছি, মেয়ে না দেখেই তাকে এখনই মামুনি বলতে ফেললো। ভাবা যায় এগুলো? কিছুক্ষণের ভিতরে মেয়ের মা ও তার ছোট বোন তাকে নিচে নিয়ে আসলো এবং আমাদের সামনে তাকে বসালো। আম্মু যখনই মেয়েটির ঘোমটা তুললো, আমি তো মেয়েটিকে দেখে একদম রীতিমতোভাবে অবাক হয়ে গেলাম। কেননা মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো আজ কলেজে যে মেয়েটির সাথে ধাক্কা খেয়ে কিছু ঠাস ঠাস করে শব্দের উপহার পেয়েছিলাম, সেই মেয়েটি। তবে মেয়েটিকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আম্মু মেয়েটিকে তার নাম এবং কোন ক্লাসে পড়ে তা জিজ্ঞেস করলো। মেয়েটি তার নাম বলল মেঘলা এবং সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি মনে মনে বলতেছি, তার মানে মেয়েটি আমার চাইতে 1 ক্লাস জুনিয়র, আর আজ আমি জুনিয়রের হাতে থাপ্পড় খেলাম। আল্লাহ, তুমি মনে দড়ি ফেলা উঠা যায়। আমি এখন মেয়েটির সামনে মুখ দেখাতেও আমার লজ্জা করে। যদিও আমি মেয়েটি কলেজে বসে দেখতে পাইনি, তাই তার সাথে ভুলবশতভাবে ধাক্কা লাগে। মেয়েটিকে দেখে আমাদের বাসার সকলের পছন্দ হলো, তারও ভাইয়াকে দেখে পছন্দ হলো। তারপরে দুই পরিবারের সম্মতিতে আব্বু মেঘলার বাবার সাথে কথা বলে বিবাহের দিন তারিখ ঠিক করে। মেঘলাদের বাসা থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতেছি, মেঘলার সাথে আজ একটু সামান্য ধাক্কা লাগার আমার সাথে ও যে ব্যবহার করলো, আল্লাহই ভালো জানে আমাদের বাসায় বউ হয়ে আসার পর কেমন ব্যবহার করবে। কিছুদিন পরে আজ ভাইয়ার সাথে মেঘলার বিয়ে সম্পন্ন হলো। মেঘলার সাথে তার ছোট বোন নীলা আসছে। নীলা 9ম শ্রেণীতে পড়ে। ভাইয়ার বিয়ের পরে কিছুদিন ভাবি মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ ভাবির পরিবর্তন দেখা যায়। আমাকে সহ্যই করতে পারে না। আমি ভাইয়ার কাছে পড়াশোনার জন্য টাকা চাইলে ভাইয়া বেশি টাকা দিলে তা তানহা দিতে দেয় না। ভাইয়ার বাইকটা নিয়ে আগে ঘুরতাম, এখন বাইকের চাবি চাইলে ভাবির কাছে ভাবি এসে চাবি নিয়ে যায়। আমাকে বলে, এই বয়সে এত ঘোরাঘুরি কিসের? রাতে শুয়ে ভাবতেছি, আগে কি ছিলাম আর আমি এখন কি হলাম সবার কাছে। মনটা বেশি ভালো লাগছিল না, তাই শোয়া থেকে উঠে ছাদে যাওয়ার জন্য যখন ভাইয়া রুমের সামনে থেকে যেতেছিলাম, তখন ভাবি ভাইয়াকে আমায় নিয়ে কথা বলছে। আমি কৌতূহল নিয়ে তাদের কথাগুলো শোনার জন্য সেখানে দাঁড়িয়ে রইলাম। ভাবির কথাগুলো শুনে আমার দু চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বেরিয়ে পড়লো। আমি অন্যায় করেছি তার সাথে, যার জন্য সে আমাকে আমার ভাইয়ার ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। তারপরে আবার ভাবি ভাইয়াকে যা কথা বললো তা শুনে আমি সেই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেলাম। ভাবি ভাইয়াকে যে কথাগুলো বলল তা হলো, তুমি আর তরিকুলকে কোনো টাকা পয়সা দেবে না, ও এখন নিজের খরচ নিজেই ইনকাম করে নেবে। তুমি একা কষ্ট করে টাকা রোজগার করবে আর তা তোমার ভাই ফুর্তি করে উড়াবে, এটা কখনো আমি হতে দেব না। তার কলেজে আসা যাওয়ার জন্য এত প্রতিদিন তুমি টাকা দিলে তো তোমার ভাই এমনিতেই তোমার কাছে টাকা চাওয়ার সাহস পাবে। তুমি কষ্ট করে টাকা ইনকাম করবে আর তা দিয়ে তোমার ভাইকে যে টাকা দাও তা নিয়ে সে বন্ধুদের সাথে ফুর্তি করবে, এটা তো আমি কখনো হতে দেব না। ইত্যাদি আরো অনেক কথা বলে ভাবি ভাইয়াকে। আসলে একটি কথা মনে রাখা ভালো, দুঃখ নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। তাই এখন আমাকে যা করার সব সাবধানে করতে হবে।
সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাচলা করে বাসায় আসি। বাসায় আসার পর ভাইয়া বলল কিছুক্ষণ পরে ভাবির বাসায় বেরোতে যাবে তারা, তাদের সাথে আমাকেও যেতে হবে। প্রথমে আমি ভাইয়ার কথায় রাজি হইনি, কিন্তু ভাইয়ার জোরাজোরিতে রাজি হলাম যেতে। সকালে নাস্তা করে আমি, ভাইয়া ও ভাবি নীলা মিলে বাসা থেকে রওনা দিলাম ভাবিদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ জার্নি করার পরে ভাবিদের বাসায় এসে পৌঁছালাম। সবার সাথে মত বিনিময় করার পরে আমাকে রুমে দেখিয়ে দেওয়া হয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে রুমে এসে যখন রুমের দরজা আটকাবো তখনই নীলা দরজার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি আমার রুমের সামনে হঠাৎ কি মনে করে আসলেন? নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে এই রুমের ভিতরে ঢুকে রুমের দরজাটা লাগিয়ে দিল। আমি তো নীলার কাণ্ড থেকে অবাক। আমি আমতা আমতা করে বললাম, আপনি রুমের দরজা আটকাচ্ছেন কেন? নীলা আমার একদম কাছে এসে পড়ে আমার কথা শোনে। ওর মুখের গরম নিঃশ্বাস আমি ওর কাছ থেকে অনুভব করতে পারছি। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। আপনি আমাকে ভালোবাসেন কি না বলেন। আমি বাঁশ খাইছি? ও থুকো, আমি জেনে শুনে বাঁশ খেতে পারবো না। ওই কি বললেন? আরেকবার একটু বলেন তো। আমি কিছু বলিনি, আমি এইমাত্র আসছি। এখন তাড়াতাড়ি বলুন আপনি আমায় ভালোবাসেন কিনা। আমি কিন্তু উত্তর হ্যাঁই চাই। দেখো নীলা, তুমি যা বলতেছো তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার আপু কখনো আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাছাড়া এটা কখনো সম্ভবও না। আমার কথা শুনে নীলা আরো আমার কাছে আসলো। এইবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপনি আমাকে মেনে নিন। আমি আপনাকে না পেলে মরেই যাব। এই পাগলি, আর কখনো মরার কথা বলবে না। তাহলে বলেন আপনি আমায় ভালোবাসেন। আমিও তোমাকে ভালোবাসি। এখন তুমি আমার রুম থেকে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। নীলা আমার কথা মতো আমার রুম থেকে চলে যায়। ভাবিনি রাগ, অভিমান ও খুনসুটির মাধ্যমে চলতে থাকে আমাদের দুইজনের ভালোবাসা। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসলাম। আম্মু পাশে দাঁড়াতেই আম্মু বলল, তোর ভাইয়া তোকে কিছুক্ষণ পরে তোর ভাবিদের বাসায় যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। আনে ভাইয়া ও ভাবি তারা গতকাল গেছে ভাবিদের বাসায়। আমি সকালে নাস্তা করে ভাবির বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মনে মনে ভাবতেছি আজ তাহলে অনেকদিন পর নীলাকে দেখতে পারবো। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে নীলাদের বাসার উদ্দেশ্যে এসে পৌঁছালাম। নীলাদের বাসায় এসে নীলার আব্বু আম্মুর সাথে মত বিনিময় করে ভাবির সাথে দেখা করতে যখনই ভাবির রুমে প্রবেশ করব তখনই কেউ একজন পেছন থেকে আমার শার্টের কলার ধরে ভাবির পাশে রুমে ঢোকালো। রুমে প্রবেশ করার পরে ঘুরে তাকিয়ে দেখি নীলা। নীলা আমাকে রুমে এনে বিছানার উপরে ফেলে দিয়ে আমার উপরে বসে বুকে 2 হাত দিয়ে কিছুক্ষণ মারলো। এই, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমাকে আজ মেরেই ফেলবো। তোমার আমাদের বাসায় আসার সময় এতদিন পরে আজ হয়েছে। সরি, ভুল হয়ে গেছে। আমার পাগলিটা রাগ করে না ইত্যাদি কথা বলে নীলার রাগ ভাঙিয়ে নিলাম। দুপুরে সবার সাথে খাবার খেয়ে দিলাম এক ঘুম। মাথায় কারো হাতের স্পর্শে আমার ঘুম ভাঙলো। ঘুম চোখে তাকিয়ে দেখি নীলা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর ভিতরে ভাবিকে আমার রুমে আসতে দেখে আমায় বলল, আপনাকে কখন থেকে ডাকছি, উঠছেন না কেন? আপনাকে আপু ডাকছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসেন। এই কথা বলে নীলা আমার রুম থেকে চলে গেল। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সেখানে গিয়ে সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসি। রাতে ডিনার করে ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন বুকের উপর কিছু ভারী জিনিস অনুভব করলাম। তাকিয়ে দেখি নীলা আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। নীলা বলে, নীলা তুমি কখন আসছো আমার রুমে? কিছুক্ষণ আগে। আপু তোমাকে সকালে নাস্তা করার জন্য ডেকে নিয়ে যেতে বলেছে। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই আর তোমাকে না ডেকে তোমার বুকে মাথা রেখে আমি শুয়ে পড়ি। তুমি তাড়াতাড়ি ওঠো, ভাবি আমাদের এমন অবস্থায় দেখলে হিতে বিপরীত হবে, তাই বেশি কথা না বলে এখন ওঠো। এর ভিতরে আমার রুমে ভাবির আগমন ঘটলো। কথাই আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়। আমার বেলায়ও এখন তাই হলো। আল্লাহ পাকি ভালো জানে এখন কি হয়। ভাবি রুমে প্রবেশ করে আমাদের দুইজনকে এমন অবস্থায় দেখে আমরা তাকে দেখি দুইজনের শোয়া থেকে উঠে দাঁড়িয়ে যাই। ভাবি এসেই নীলার গালে 2টা থাপ্পড় মেরে নীলার হাত ধরে আমার রুম থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ভাইয়া এসে আমার সাথে যা করলো তা দেখে আমি কখনো ভাবতেও পারিনি ভাইয়া আমার সাথে এমনটা করতে পারে। ভাইয়া এসে আমাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে আর আমায় বলতেছে, তোর এত বড় সাহস, তুই নীলাকে জোর করে জড়িয়ে ধরিস? মেঘলা আমাকে আগে যা তোর সম্পর্কে বলতো তা আমি বিশ্বাস করিনি, আজ যা তুই করলি তা আমি বিশ্বাস না করে পারতেছি না। এইসব কথা ভাইয়া বলছে আমাকে।
ভাইয়া তুমি যা ভাবছো তা এখনো কিছু হয়নি। এ কথা বলার পর পেছন থেকে মেঘলা বলে উঠল, এখানে কি হয়েছে তা আমি নিজ চোখে দেখেছি। একটা কথা ভাবি আপনি এবং ভাইয়া শুনে রাখুন। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই না, সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেসব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না আমাদের। কিছুক্ষণের ভেতরে তোমার আব্বু আম্মা আসবে, তারাই তোমার বিচার করবে। মেঘলা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, সবার চোখে আমাকে খারাপ বানানোর চেষ্টা করতেছে। কিছুক্ষণের ভিতরে আব্বু আম্মু নীলাদের বাসায় এসে পৌঁছায়। আব্বু আম্মু আসার সাথে সাথেই মেঘলা আম্মুকে জড়িয়ে ধরে বলছে, আম্মু, আপনার ছোট ছেলে আমার বোন নীলার সাথে। এর ভিতরে আম্মু মেঘলাকে থামিয়ে দিয়ে বলছে, ব্যাস এটুকুই থাক, আর আমায় না বললেও চলবে। যা বুঝার আমি এখন বুঝে গেছি। নীলা বাবাকে বলে, বেআই সাহেব, আপনার ছেলে আমাদের বাড়ির ইজ্জতের উপর হাত দিতে চেয়েছিল। এখন আপনি যা করার করুন আপনার ছেলেকে। এরকম ছেলে আমার হলে তাকে এতক্ষণে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। নীলার বাবার কথা শুনে আব্বু এসে আমাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। তুই এতটা নিচ হয়ে গেছিস? তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা লাগে। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আম্মু আব্বুকে বাধা দিলে তাকে অনেক বকা দেয়। কখনো তুই আমাদের সামনে আর আসবি না। দেখো বাবা, তুমি যা ভাবছো তা কিছুই আমি করিনি। আর আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। এ কথা বলার সাথেই ভাইয়া এসে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় আমায় মারে। নীলার আব্বু আমাকে অনেক বাজে বলে অপমান করে। আমি তাদের সব অপমান মুখ বুজে সহ্য করে নিই। ভাইয়া আমায় বলে, তোর এত বড় সাহস, তুই কোন মুখে নীলাকে ভালোবাসার কথা বলিস? এর ভিতরে আম্মু বলল, সবাই থামো। তোমরা সবাই তো চাচ্ছ আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাক। তাহলে তোমরা সকলে খুশি হও। তোমরা যা চাইতেছো তাই হবে। তারপরে আম্মু আমার হাত ধরে বাসার বাইরে নিয়ে আসে। দেখ বাবা, আমি জানি তুই কোনো খারাপ কাজ করিসনি। তোকে তোর ভাবেই ফাঁসাচ্ছে। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে ওরা তোকে তিলে তিলে শেষ করে দিবে। তার চেয়ে এখান থেকে দূরে চলে যা। মানুষের মতো মানুষ হয়ে আমার সামনে আসবি, তার আগে আসবি না। কথা দে বাবা তুই আমাকে। আম্মু কান্না বিজড়িত কণ্ঠে কথাগুলো বলল আমাকে। কথা দিলাম আম্মু, আমি মানুষের মতো মানুষ হিসেব করে গড়ে উঠে তারপরে আমি তোমার সামনে আসব। তারপর আম্মু আমার হাতে কিছু টাকা দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি একা রাস্তার ভিতরে হাঁটছি আর আজ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে কান্না করছি। আমার কাছে এমন মনে হচ্ছে আমার মতো এত অসহায় আর কেউই নেই। মিথ্যা একটি অপবাদ দিয়ে মেঘলা সবাইকে ভুল বুঝিয়ে আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করলো। আমি কখনোই মেঘলাকে ক্ষমা করব না। আমার সাথে আজ সবাই যে আচরণটা করলো তা আমি কখনোই ভুলব না এবং কাউকে আমি ক্ষমা কখনোই দিব না। আসলে একজন আহত ব্যক্তি যা যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। রাস্তায় আনমনে হাঁটছি আর এইসব কথা ভাবছি। হঠাৎ আমার পকেটে আমার ফোনটি বেজে উঠল। পকেট থেকে ফোনটি বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার এক বন্ধু চিটাগং থেকে ফোন দিছে। ফোনটা রিসিভ করার পরে ফোনের ওপাশ থেকে বলে উঠল, কেমন আছিস তরিকুল? তেমন ভালো নেই আবির। কেন, কি হয়েছে তোর? আর তোর কথা অন্যদিনের থেকে আজ আলাদা মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর? আমায় একটু সব খুলে বলতো। শুনবি তুই আমার কি হয়েছে? তারপরে আমার সাথে আজ কিছুক্ষণ যা আগে ঘটে গেছে তার সব আমি ফোনে আবিরকে খুলে বলি। আবিরকে আমি বললাম, বন্ধু তুই একটু আমায় যদি এই মুহূর্তে সাহায্য করতি তাহলে আমার খুব ভালো হতো। আবির ফোনের ওপাশ থেকে বলে উঠল, তরিকুল, তুই এখন ঢাকায় আমাদের যে বাসা আছে সেখানে চলে আয়। আমি এখন ঢাকাতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণের ভিতরে আমি আবিরদের বাসায় গিয়ে পৌঁছে যাই। আবিরদের বাসার দরজার সামনে আমি আবিরকে ফোন দিলাম। ও তাড়াতাড়ি এসে দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর আবির খাবার দিল। তা খেয়ে আবিরকে বললাম আমাকে একটা চাকরি ঠিক করে দিতে। আবির হলো আমার ছোট্টবেলার বন্ধু। আমাদের বাসা এবং আবিরদের বাসা পাশাপাশি ছিল ঢাকাতে। আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন ওরা ওদের দেশের বাড়ি চিটাগাঙ্গে চলে যায়। তারপরে আমাদের দুইজনের ফোনের মাধ্যমে প্রতিদিন কথা হয়। আমি চাকরি করব সে কথা শুনে আবির বলে উঠল, তুই এখন পড়ালেখা বাদ দিয়ে চাকরি করবি? তুই মাথা থেকে চাকরি করার চিন্তা আপাতত বাদ দে। দেখ আমি শুধু কি করি। কিছুক্ষণ আবির চুপ থেকে ওর আব্বুকে ফোন দেয়। আব্বু, তরিকুল আমাদের বাসায় আসছে, তুমি আর আম্মু তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় তাড়াতাড়ি আসতেছি। আবিরের আব্বু আম্মু আমিও আব্বু আম্মু বলে ডাকি।
এবং আবিরও আমায় আব্বু আম্মুকে আমার মতোই আব্বু আম্মু বলে ডাকে। আমি আর আবির কথা বলছি, এর কিছুক্ষণের ভিতরে আবিরের আব্বু আম্মু বাসায় চলে আসে। আবিরের আব্বু বলল, কেমন আছো বাবা তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু, তোমরা কেমন আছো? জি বাবা, ভালো আছি। সবাই মিলে কিছুক্ষণ কথা বলার পরে আবিরের আব্বু সবার মাঝখান থেকে বলে উঠল, দেখো বাবা তরিকুল, আমি তোমার কথাই শুনলাম আবিরের কাছ থেকে। এখন বলো তুমি কি করতে চাও? তবে আমায় যদি তুমি বাবা হিসেবে মেনে থাকো, তাহলে আমি বলবো এই এখন তোমার পড়াশোনার পাশাপাশি কিছু করা, তাহলেই তুমি তোমার মায়ের আশা পূরণ করতে পারবে। আব্বু তুমি যা ভালো মনে করো তাই হবে, তবে আমি দেশে থাকতে চাই না, আমার বাকি পড়াশোনা বিদেশে গিয়ে শেষ করতে চাই। দেখো বাবা, তোমার কথা ঠিক আছে, আমি তোমায় আর আবিরকে আলাদা চোখে দেখি না। আমি তোমার বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি, আমি দেখি কি করা যায়। সবার ভিতর থেকে আবির বলে উঠল, আব্বু, তুমি তরিকুলকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো। তরিকুল ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে এবং আম্মুর আশা পূরণ করার জন্য আমাদের সেখানে অফিসটাও দেখাশোনা করবে। তার সাথে বিদেশে যে কয়টা আমাদের অফিস আছে সবগুলো দেখার দায়িত্ব ওর, আর দেশের অফিসগুলো দেখার দায়িত্ব আমার। কেমন হলো আমার আইডিয়াটা আব্বু? খুবই ভালো কথা বলেছো। তোমরা দুজন আমার সবকিছু দেখাশোনা করলে আমি একটু এখন অবসর পেতাম। তরিকুল বাবা, তুমি কি আবিরের কথার সাথে একমত? আব্বু আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারো সাহায্য নিতে চাই না। কষ্ট ছাড়া কোনো কিছু সহজ পেলে তার মূল্য দিতে আমরা পারি না। আমি চাই নিজে কিছু করতে। দেখো তরিকুল, তোমার কথাও ঠিক আছে, কিন্তু আমার এত টাকা পয়সা কে খাবে? তোমরা দুজন ছাড়া আমার আর কেই বা আছে বলো? আমি চাই তুমি আবিরের কথায় রাজি হয়ে যাবে, আর তুমি এটা নিজের যোগ্যতা দিয়ে পাইছো মনে করবে। আমি এখন কি বলবো তা বুঝতে পারছি না। আব্বুর মুখের উপর কোনোদিন কথা বলিনি, আজ বললে আব্বু যদি কষ্ট পায়, না থাক কিছুই বলবো না। সে যা ভালো মনে করে তাই করুক। কথাগুলো আমি মনে মনে বললাম। আমি বলে উঠলাম, আব্বু আমি তোমার কথায় রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে বলো বাবা তুমি? আব্বু আমি তোমার অফিসে কাজ করব, তবে তা আমাকে চাকরির জন্য বেতন দিবে। তুমি এখন যে কথা বলবে তা বাদ দিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আব্বু। আমি যে বিদেশে যাব তা কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি বাবা। আব্বু তুমি আগামীকালই আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি আগামীকালই বিদেশে যেতে চাই। ঠিক আছে, তোমার আগামীকাল বিদেশে যাওয়ার সব ব্যবস্থা আমি করতেছি। রাতে আমি আর আবিরের আব্বু কাছ থেকে টাকা নিয়ে কিছু কেনাকাটা করতে যাই মার্কেটে। মার্কেট শেষ করে বাসায় চলে আসি। সবাই রাতে একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি। সকালে নাস্তা করছি সবাই। ঠিক তখনই আব্বু বলে, তরিকুল, তোমার আজ বিকেলে 5টার ফ্লাইট, তুমি তোমার সবকিছু গুছিয়ে রেখো। নাস্তা শেষ করে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু গুছিয়ে নিলাম। আমি এখন বিমানের ভিতরে বসা। অস্ট্রেলিয়া যেতে হচ্ছে নিজ মাতৃভূমিকে ছেড়ে। বিমানের সিটে বসে গতকাল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি। তখনই মনে পড়ল নেহার কথা। আমার আদরের ছোট্ট বোনটি আমাকে ছাড়া একটা দিনও খাবার খায়নি। ওর জন্য আজ খুবই আমার কাছে খারাপ লাগছে। অন্যদিকে আম্মু ও নীলার কি অবস্থা এখন তা আল্লাহ পাকি ভালো করে জানে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার স্মরণে নেই আমার। বিমানওয়ালাদের ডাকে ঘুম ভাঙলো। তখন আমরা বলছে আমরা এখন অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছি। আব্বু আগে থেকে এয়ারপোর্টের এখানকার অফিসের ম্যানেজারকে পাঠিয়েছে ফোন দিয়ে আমাকে রিসিভ করার জন্য। ম্যানেজারের সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর গাড়িতে করে বাসায় চলে আসলাম। রুমে এসে আব্বু আম্মু এবং আবিরকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি বাসায় এসে পৌঁছে নিরাপদে। সবার সাথে ফোনে কথা বলা শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এই বাসায় শুধু ম্যানেজার কাকা তার ফ্যামিলি সবাইকে নিয়ে থাকে। বাসাটা 3 তলা বিশিষ্ট। তারা 2য় তলায় থাকে আর আমাকে 3য় তলায় থাকার ব্যবস্থা করে দিছে। আপনাদের সাথে কথা বলতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি তা মনে নেই। কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অপরূপ সৌন্দর্যের নীল ড্রেস পরা একটি মেয়ে আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুব রাগী মুড নিয়ে। ওই, আপনি আমার দিকে অমন ভ্যাপলা কান্তার মতো তাকিয়ে কি দেখেন? কখন থেকে ডাকতেছে আপনাকে আর আপনি গাধার মতো ঘুমাচ্ছেন। আপনি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। আব্বু আপনাকে খাবার খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে আমাকে। মেয়েটি আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। এখন এখানে যা হলো তার সব আমার মাথার উপর দিয়ে গেল। কিছুই পৌঁছে উঠতে পারলাম না। তবে এতটুকু বুঝতে পারছি যে মেয়েটি ম্যানেজার কাকার মেয়ে। মেয়েটি দেখতে খুবই সুন্দর, তারপরে আবার নীল ড্রেস পরা। মেয়েটিকে দেখতে নীল ড্রেস পরার মতোই লাগছিল। ফোন বের করে দেখি আমি জাস্ট 30 মিনিট ঘুমিয়েছি।
আর এই মেয়ে আমাকে তাহলে গাধা বললো কেন? দূর, সব কিছু কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি শোয়া থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে কাকা আমাকে তাদের সাথে বসতে বলল, আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখন আন্টি বলে উঠল, বাবা তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, কেমন? আর এই হলো আমার মেয়ে তাসফিয়া। ও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বিজ্ঞান বিভাগে। আর তোমার পাশে যাকে বসা দেখতেছো সে হলো আমার ছোট মেয়ে আশামণি। ও খুবই দুষ্টু, বুঝছো বাবা? ও তোমার সাথে দুষ্টুমি করলে আমাকে বলবে। ও অষ্টম শ্রেণীতে পড়ে। কাকা বলে উঠল, বাবা, তোমাকে তোমার আব্বু গতকাল কলেজে ভর্তি করে দিতে বলছে আমাকে। তোমায় আগামীকাল তাপচার কলেজে ভর্তি করে দিতে আনে। আর কিছুদিন পর তোমার এইচএসসি এক্সাম। তাই তোমার আব্বু আমাকে বলেছে তোমার পরীক্ষা শেষ না হওয়া আগ পর্যন্ত যেন অফিসে নিয়ে না যায়। এখন শুধু তুমি বেশি করে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে কাকা। রাতে খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে 8 মিনিট ডাকে আমার ঘুম ভাঙলো। ভাইয়া, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। তুমি আপুর কলেজে ভর্তি হতে যাবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করে আপুর সাথে কলেজে যাবে তুমি। আব্বু অফিস থেকে কলেজে চলে আসবে সময় মতো। সবই বুঝলাম, কিন্তু তুমি যাবে না আমার সাথে? আমার সাথে তুমিও যাবে কেমন? তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নাস্তা করে আন্টিকে বললাম, আন্টি আমার সাথে আশমনিও যাবে কলেজে। ও তো ক্লাস করবে। আমি আজ ভর্তি হয়ে ক্লাস করব না, আর আমি তো এখানকার কিছুই চিনি না, তাই আশামণিকে নিয়ে একটু ঘুরে ওকে নিয়ে বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ওরে নিয়ে যাও। তবে ওরে বেশি ভালো পাও না। এই যে পরে বুঝবে ও তোমার অবস্থা কি করে। ও এক্সের দুষ্টু, ওকে একা ছাড়বে না বাহিরে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির ভিতরে 2 বোন উঠে বসলো। গাড়ির ড্রাইভার এখন আসলো, তাকে আমি বললাম, কাকা আপনাকে লাগবে না, আমি গাড়ি চালাতে পারবো। কিন্তু কাকা আমাকে গাড়ি চালাতে দিবে না। আব্বু মানা করে দিয়েছে নাকি যে আমি যেন গাড়ি না চালাই। কোনো রকমে কাকাকে বুঝিয়ে তাকে পাঠিয়ে দিলাম। এর ভিতরে আশামণি বলে উঠল, ভাইয়া, তুমি গাড়ি চালাতে পারো? পারি। তাহলে ভাইয়া, আমি সামনে বসবো তোমার কাছে। ঠিক আছে, তুমি বসো। তাসফিয়া সব দেখতেছে আর রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। কিছুক্ষণের ভিতরে কলেজ থেকে এসে পৌঁছালাম। গাড়ি থেকে বের হয়ে দেখি ম্যানেজার কাকা দাঁড়িয়ে আছে। তারপর তার সাথে আমরা সবাই অধ্যক্ষ স্যারের রুমে গেলাম। অধ্যক্ষ স্যার এসে রুমে প্রবেশ করে আমি তো রীতিমতো অবাক, কেননা অধ্যক্ষ স্যার তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার ছোট্ট চাচু। চাচু প্রায় 5 বছর আগে আমার দাদুর সাথে রাগ করে বাসা থেকে চলে আসে। আব্বু অনেক খুঁজেছে চাচুকে, কোথাও পায়নি। চাচুকে আমি দেখা মাত্রই চাচু বলে ডাক দিই। চাচু আমার মুখে চাচু ডাক শুনে চেয়ার থেকে ছেড়ে উঠে এসে বলে, কে বাবা তুমি? চাচু আমি তারিকুল। তারিকুল নামটা শোনা মাত্রই চাচু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কিছুক্ষণ পরে চাচু বলে ওঠে, আব্বু, তুমি এখানে হঠাৎ এখানে কেমন করে? আসলে ছোটবেলা থেকে চাচু আমায় নিজের ছেলের মতো করে আদর করে বড় করেছে। চাচু আমায় কতটা ভালোবাসে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমায় একটু বল আব্বু, সব খুলে। চাচু যে অনেক লম্বা কাহিনী। একটু বলো তো আব্বু, কি হয়েছে যার কারণে তুমি এখানে চলে আসলে? তারপরে বলা শুরু করলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনারা তো আগে থেকে জানেন, তাই আর বললাম না। আমার কথা শুনে চাচু কান্না করে দেয় আর বলে, যে ছেলের গায়ে আমি ফুটবলের টোকা পড়তে দেইনি, আর সেই ছেলে আজ জীবন যুদ্ধে লড়াই করছে। আমার কথা শোনা কাকাও তাসফিয়ার চোখ থেকে পানি জমেছে। ঠিক তখন আসমানি বলে উঠল, তোমরা কি সবাই কান্না করবে আমাকে দাঁড় করিয়ে রেখে? তোমরা সবাই খুব পচা, কেউ আমাকে ভালোবাসে না। ও সরি, নারকেল ও সুপারি গাছে সরি বোন আমার, তবুও তুমি রাগ করো না। আমার কথা শুনে সবাই হেসে দেয়। আমি এমন কি কথা বললাম আমার কথা শুনে তোমাদের সকলের হাসি পেল? ভাইয়া, তুমি বললে না যে আমায় নারিকেল ও সুপারি গাছের সরি? তা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে উঠেছে। এটাকেই বলে কষ্টের মাঝেও রোমান্টিকতা। তারপরে আরো কিছু কথা বলে চাচুর সাথে কথা বলে কলেজে ভর্তি হয়ে বাইরে আসি। ম্যানেজার কাকাকে অফিসে চলে গেছে। আমি যখনই আশামণিকে নিয়ে কলেজ থেকে বের হইব, তখনই পেছন থেকে কেউ একজন আশামণিকে ডাক দেয়। আমি পেছনে তাকিয়ে দেখি তাসফিয়া ডাকতেছে, আমাদের কাছে এসে বলতেছে সেও আমাদের সাথে ঘুরতে যাবে। এই তুমি ক্লাস করবে না? না, আমিও আপনাদের সাথে ঘুরতে যাব।
তারপরে আবার যখন গাড়িতে বসতে যাব তখন শুরু হলো আরেক কাণ্ড। তাসফিয়া বলছে সে এখন বসবে, আসমানি বলছে সেও সামনে বসবে। এই সামনে বসা নিয়ে দুই বোনের ভিতর অনেক কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, আর আমি দর্শক হিসেবে ওদের কাণ্ডগুলো দেখতেছি। সবাই তোমরা নামো, তোমাদের ভিতরে কে বসবে তা নির্ভর করবে আমার উপর। আসার সময় আসমানি বসেছ, এখন তাসফিয়া বসবে, সমস্যা এখানেই সমাধান। আমার কথা শুনে তাসফিয়া খুশিতে আমাকে জড়িয়ে ধরছে। এর ভিতরে আসমানি বলে উঠল, আপু, তুমি সামনে বসার জন্য আমার সাথে যে তৃতীয় বিশ্বযুদ্ধ করলে, মনে হয় আমি তোমার বরকে কেড়ে নিয়েছি। এখন যে বললা ভাইয়া তুমি সামনে বসবে, অমনি তুমি ভাইয়াকে জড়িয়ে ধরলে। কি এমন মহাভারত জয় করছো কে জানে। আসমানির কথা শুনে তাসফিয়া লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমরা তিনজন অনেকক্ষণ ঘুরে বাসায় আসি। প্রতিদিন তাসফিয়ার সাথে কলেজে আসা যাওয়া করা এবং মাঝে মাঝে কোথাও দুজনে ঘুরতে যাওয়া, এইভাবে কেটে শেষ হয়ে যায় আমার এইচএসসি এক্সাম। এর ভিতরে তাসফিয়া আমায় অনেকবার বলেছে যে ও আমাকে একটি কথা বলবে, তবে তা আমার এইচএসসি এক্সামের ফলাফল দিলে। এর আগেও আমাকে কথাটি বলবে না। বলতে বলতে আজ আমার এইচএসসি এক্সামের ফলাফল দিছে। আমি জিপিএ 5+ পেয়েছি। আমার ফলাফলের কথা শুনে চাচ্চু অনেক খুশি হয়েছে। আমি ফোন দিয়ে আবির এবং আব্বু আম্মুকে জানিয়ে দিলাম আবির ও জিপিএ 5+ পেয়েছে। আমার ফলাফল শুনে তাসফিয়াদের বাসার সকলে অনেক খুশি। সবাই খুশি থাকলে সবার মাঝে মাঝে একটি মানুষ, সে তার ছেলের ছবি ধরে কান্না করতেছে আর তাকে তার পাশে বসে তার মেয়ে সান্ত্বনা দিতেছে। সেই মানুষটি আর কেউ নয়, সে হলো তারিকুলের আম্মু, তারিকুলের গর্ভধারিণী মা, যেই মানুষটি ছেলেহারা কষ্টে অনেক অসুস্থ আজ। অন্যদিকে তারিকুল রুমে দরজা আটকিয়ে মায়ের ছবি ফোন থেকে বের করে প্রচণ্ড কান্না করে। মা, আজ তোমার ছেলে পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো তোমাকে আমি একটি বারের জন্যও মা বলে ডাকতে পারিনি। মা, আজ আমি অনেক ভালো ফলাফল অর্জন করেছি। সকল ছেলে মেয়েরা আজ তারা খুশি মনে তাদের বাবা মায়ের কাছে সাথে কাটাচ্ছে। আজ আমার পাশে কেউ নেই মা। এই খুশির দিনে আমি আজ চার দেওয়ালের সবার থেকে আলাদা করে নিজে বন্দি করে রাখছি। মা, ও মা, এখন আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য সবাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিল? আমার কথা কেউ একটি বারের জন্য শুনলো না। আমি সেদিন সবার কাছে এতটাই খারাপ ছিলাম। তারিকুলোর মায়ের ছবির সাথে আর অনেক কান্না করে কথা বলতেছে। হঠাৎ কারো দরজা ধাক্কায় দেওয়ার শব্দে তারিকুল তাড়াতাড়ি কান্না থামিয়ে দেয়। দরজার ওপাশ থেকে কেউ একজন তারিকুলের সকল কথা শুনে দরজার কাছে দাঁড়িয়ে তারিকুল চোখ ভালো করে মুছে বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে দরজার সামনে তাসফিয়া দাঁড়িয়ে আছে। তারিকুল দরজা খুলে দেওয়ার সাথেই তাসফিয়া রুমের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে প্রবেশ করে আমার হাতে বিছানায় বসিয়ে কিছুক্ষণ চুপ থেকে আমায় যা বলল তা শুনে আমি তো অবাক। তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে আমায় বলল, দেখুন, আপনি এতক্ষণ কান্না করে যে কথাগুলো বলছেন তা আমি আপনার সব কথা শুনতে পেয়েছি দরজার ওপাশ থেকে। আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ফলাফল দিলে আমি আপনাকে একটি কথা বলবো, আর সেই কথাটি আজ আমি আপনাকে বলবো। আর সেই কথাটি হলো, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্রথম যেদিন আমি আপনাকে দেখি সেই দিনই আমি আপনাকে ভালোবেসে ফেলি, তবে তা এতদিন সাহস করে আপনার সামনে বলতে পারিনি। আব্বু আমার কাছে অনেক আগেই বলেছি যে আমি আপনাকে ভালোবাসি। তারা বলছে আপনি যদি রাজি থাকেন তাহলে তাদের কোনো আপত্তি নেই আপনাকে মেনে নিতে, কিন্তু আপনাকে অনেক ভয় পাই, তাই এতদিন বলতে পারিনি যে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এখন আপনি বলেন আপনি আমায় ভালোবাসেন কিনা, তবে আমি কিন্তু আপনার উত্তর হ্যাঁ হওয়া চাই। আমি তাসফিয়ার কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। আপনি আমার দিকে অমনভাবে তাকিয়ে কি দেখেন? না, কিছু না। দেখো তাসফিয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি এই ভালোবাসার জন্য আজ আমি সবকিছু হারিয়ে এইখানে এসে দাঁড়িয়েছি অনেক কষ্টে। এখন তুমিও আবার এই ভালোবাসার জন্য আসছো। তোমার মাথা থেকে ভালোবাসার ভূত ঝেড়ে ফেলে দাও, যাতে তোমাকে ভূতে আবার করতে না পারে। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমার কথা শুনে তাসফিয়া কান্না করছে আর বলতেছে, তোমার কাছে সব মেয়েরা কি সমান হয়? আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সারা জীবন বেসে যাব। তোমাকে আমি ভালোবাসার কথা অনেক আগেই বলতাম, আমি কিন্তু শুধুমাত্র আব্বুর জন্য বলিনি। তিনি আমায় তোমার ভালোর জন্য এতদিন তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। আব্বু আমায় বলেছিল এখন যদি তোমার আমার কথা বলি তাহলে
তোমার পরীক্ষার উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আমি তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো তাই এতদিন মনের কথা মনে রেখেছি। আর আজ যখন আমার মনের ভেতরে জমানো কথাটি বললাম আর তুমি আমায় ফিরিয়ে দিলে, প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, তাহলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো তাসফিয়া, তুমি এতক্ষণ যে কথাগুলো বললে তা যদি তোমার হৃদয়ের কথা হয় তাহলে আমি তোমায় ভালোবাসবো, তবে তা এখন না, তোমার এইচএসসি এক্সামের পরে। তবে শর্ত আছে একটি, তা হলো তোমার এইচএসসি এক্সামে জিপিএ 5+ পেতে হবে, তাহলেই তোমাকে আমি ভালোবাসবো আর তুমিও আমায় ভালোবাসার মানুষটিকে পাবে। এখন বলো, তুমি রাজি আছো আমার কথায়? রাজি। এখন আমি পড়াশোনার পাশাপাশি অফিসের সব কাজ করি। অন্যদিকে তাসফিয়াও এখন প্রচণ্ড পড়াশোনা করে ভালো ফলাফল করার জন্য। আবিরও এখন দেশের অফিস দেখাশোনা করছে পড়াশোনার পাশাপাশি। এভাবে পড়াশোনা ও অফিসের কাজের মাধ্যমে সময় পার করছে সব কষ্টকে ভুলে থাকার জন্য। আমি এখানে আসার পর থেকে চাচ্চু বলতেছে আমাকে অনেক বড় বানাবে, তাই আমি তার জন্য এখন ডাক্তারি পড়াশোনা করছি। তাসফিয়া পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, আজ এর পরীক্ষার ফলাফল দিবে, তার জন্য আজ সারাদিন আমার সাথে আছে। আজ একটি বারের জন্য আমাকে কাজ থেকে যেতে চাইতেছে না, তাই ওকে নিয়ে আমি অফিসে এসে আমার পাশের চেয়ারে বসিয়ে আমি আমার কাজ করতে থাকি। যখনই ওর ফলাফল পাই দেখি ও জিপিএ 5+ পেয়েছে, তা তাসফিয়া দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই পাগলি, তুমি এই খুশির দিনে কান্না করছো কেন? আজ যদি আমি খারাপ ফলাফল করতাম তাহলে তো আমি তোমাকে হারাতাম। আজ আমি তোমার কথা রাখতে পেরেছি। এখন বলো, তুমি এখন আমায় ভালোবাসবে? তোমাকে আমিও আমার জীবনে চেয়েতেও বেশি ভালোবাসি। তাসফিয়া, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? কখনোই আমি তোমায় ছেড়ে যাব না। তাসফিয়া আর আমার ভালোবাসা ভালোই চলতেছে, বিভিন্ন রাগ অভিমান হাসি খুনসুটির মাধ্যমে। তাসফিয়াকে আমি ডক্টর পড়াইতেছি। সবকিছুর ভিতর থেকে অস্ট্রেলিয়ার কেটে গেল আমার 10 বছর। এখন আমি একজন অনেক বড় একজন ডাক্তার। তাসফিয়া একজন বড় ডাক্তার। এখন তাসফিয়াকে আমি আমার মতো একজন বড় ডাক্তার বানিয়েছি। আমরা এখন টাকা পয়সা গাড়ি বাড়ি, এখানে 2টা অফিসও দেশে করেছি, 3টে অফিস। দেশের টপ বিজনেসম্যানদের ভিতরে আমি এখন 2 নম্বরে এখন আমি আছি। এইসব কিছু সম্ভব হয়েছে আবিরের জন্য। আবির আমার পাশে না থাকলে আমি এত কিছু কখনই করতে পারতাম না। আবির আজ সকালে ফোন দিছে, ওর মেয়ের জন্মদিন আগামী 2-3 দিন পরে, তাই আমাকে এখন তাসফিয়াকে যেতে হবে দেশে। ও আপাতত তো বলতেই ভুলে গেছি, আবির 3 বছর আগে বিয়ে করেছে। আমি পড়াশোনায় ব্যস্ততার জন্য যেতে পারিনি। ওর একটি মেয়ে আছে, তার বয়স 2 বছর। এখানকার সব কাজ তাসফিয়ার আব্বুকে বুঝিয়ে দিয়ে আমি তাসফিয়া এবং আশামণি আমার প্রাইভেট জেটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছি। সিটে বসে ভাবতেছি 10 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। কথাগুলো মনে পড়তেই 2 চোখের কোণা থেকে নোনা জল বের হলো। এইসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাসফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমরা বাংলাদেশে এসে পৌঁছেছি। তারপরে প্রাইভেট জেট থেকে বের হয়ে দেখি আবির এবং আব্বু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তাদের সাথে মতবিনিময় করে গাড়ি করে সোজা আবিরদের বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল দেওয়া মাত্রই দরজা খুলে দিল একটি মেয়ে। মেয়েটি দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মেয়েটির কাণ্ড দেখে আশামণি ও তাসফিয়া চরম অবাক, কিন্তু আবির এবং আব্বু তারা দুজনে স্বাভাবিকভাবেই আছে। কি আপনি আর এমন করে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আমাকে চিনতে পারতেছো না ভাইয়া? আমি তোমার বোন নেহা। নেহা নামটা শোনা মাত্রই আমার 2 চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। আমার আদরের ছোট্ট বোন আজ কত বড় হয়ে গেছে। কেমন আছিস বোন আমার? অনেক ভালো আছি। ভালো না থাকলে তোমাকে দেখতে আসতে পারতাম বলো? রাগ করে না আমার লক্ষ্মী বোন। এখন ভিতরে চল, তারপরে কথা হবে কেমন? বাসার ভিতরে প্রবেশ করে আবির আম্মুর সাথে কথা বলে। চলে আসলাম আবিরের রুমে। রুমে প্রবেশ করে দেখি আবিরের বউ আবিরের মাকে সাজিয়ে দিতেছে। আমাকে দেখা মাত্রই আবিরের বউ বলে উঠল, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এবং আমার মামুনিটা কেমন আছে? আমরা ভালো আছি ভাইয়া। এর ভিতরেই আবির বলে উঠল, এখন গিয়ে তাসফিয়া আশামণিকে রুম দেখিয়ে দিয়ে নিজে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন আসি। আপনার বর আমাকে আপনার সাথে সহ্য করতে পারতেছে না। আহ, কি প্রেম বউয়ের প্রতি ভাইয়ের। তারপরে তাসফিয়া এবং আশামণি নেহাকে রুমে দেখিয়ে দিতে বলে ফ্রেশ হতে চলে আসে। কিছুক্ষণ পরে নেহাকে আমার রুমে আসতে বললাম। কিছুক্ষণ পরে নেহা আসলো আমার রুমে। নেহা, আম্মু কেমন আছে? তেমন ভালো না। আম্মুর বেশ কিছুদিন যাবত বুকে খুব ব্যথা করে।
কিন্তু তা কোনো ঔষধে কমতেছে না। আম্মু প্রতিদিন রাতে তোমার জন্য কান্না করে। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ভাইয়া এবং ভাবির সাথে আম্মু কোনো বিশেষ প্রয়োজন ছাড়া একদমই কথা বলে না। ভাবির একটি মেয়ে হয়েছে, মেয়েটির নাম রাখছে ইরা। নেহা, ইরার বয়স কত? ইরার বয়স ভাইয়া এই তো প্রায় 8 বছর হবে। তাহলে তো অনেক বড় হয়ে গেছে। তা কোন ক্লাস এ পড়াশোনা করে ইরা এখন? ভাইয়া ইরা এখন 3য় শ্রেণীতে পড়ে। সবই বুঝলাম। তা তোর কি বিয়ে হয়েছে? না, আমি এখনো বিয়ে করিনি। আমি আব্বুকে বলেছি যেদিন তুমি আসবে সেদিন আমি বিয়ে করব। শোন বোন, তুই এই কাজটি কিন্তু ঠিক করিসনি। এখন তো আমি আসছি, এখন বিয়েটা করে নিস। তুমি যদি আমার বিয়েতে আসো তবে আমি বিয়ে করব, তা না হলে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোকে কথা দিলাম বোন, আমি যদি বেঁচে থাকি তবে তোর বিয়েতে আমি যাবো ইনশাল্লাহ। আর তুই আগামীকাল আম্মুকে নিয়ে এই হাসপাতালে আসিস, আমি সেখানে থাকবো অনেক। ভাইয়া আর একটি কথা, ডাক্তার বলেছিল আজ একজন অস্ট্রেলিয়ার বড় ডাক্তার নাকি বাংলাদেশে আসছে। তাকে দেখাইলে আম্মুকে নাকি ভালো হইতো। ভাইয়া তারা একজন না, 2 জন বড় ডাক্তার একসাথে বাংলাদেশে আজকে নাকি আসছে। ডাক্তার কাকা তাই তো বলেছে, একজন মেয়ে একজন পুরুষ। তার ভিতরে পুরুষ ডাক্তার, সে অনেক বড় ডাক্তার, মেয়েটি অনেক বড় ডাক্তার, তবে ছেলে ডাক্তারের চেয়ে বড় না। মেয়েটির নাম শুধু ডাক্তার কাকা বলেছিল, মেয়েটির নাম হলো তাসফিয়া। আচ্ছা ঠিক আছে, তুই আগামীকাল সকালে আমি যে হাসপাতালে আম্মুকে নিয়ে আসতে বলেছি তুই নিয়ে আসিস। আমার কথা আম্মুকে বলবি না, তাকে আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু, তোমার ছেলে গেছে কই? আমি একা রেখে সবাই নাস্তা করলো, এটা কিন্তু ঠিক না। তোর জন্য এখনো একজন না খেয়ে আছে, সে তোকে ছাড়া খাইবে না বলে দিছে। আমি এতগুলো মানুষের মধ্যে কি এত ভালোবাসে আম্মু? আমায় একটু বলো তো। আমার পরবর্তী বৌমা, মানে তোর সাথে যার বিয়ে হবে, সে এখনো খায়নি। যা উপরে গিয়ে তাসফিয়াকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণে তোদের খাবার দিতেছি। উপরে গিয়ে তাসিয়াকে নিয়ে নিচে এসে নাস্তা শেষ করে দুইজনে রেডি হয়ে নিয়ে আসমানিকেও সাথে করে আমি, আবির, তাসফিয়া এবং আশামণি মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। কেননা আমি এবং আবির মিলে একটি হাসপাতাল তৈরি করেছি। প্রায় 2 বছর হয়েছে তার বয়স। আমাদের হাসপাতালে গরিবদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমি হাসপাতালের টিকে ঘুরে দেওয়ার জন্য যাইতেছি। কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গেলাম। হাসপাতালের ভিতরে প্রবেশ করে একজন মানুষকে দেখে আমি থমকে দাঁড়াই। মানুষটিকে আজ দেখে আমি আসলেই অনেকটাই অবাক হলাম। একদিন এই মানুষটার জন্য আমার সব কিছু হারাতে হয়েছে। সেই মানুষটি আর কেউ নয়, সে হলো আমার ভাবি। সবার চেহারা ভুলে গেলেও এই মানুষটিকে কখনোই ভোলার মতো না। হঠাৎ পকেটে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বলল তা শুনে আমার সমস্ত কিছু মুহূর্তের ভিতরে সব এখন ওলট পালট হয়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে নেহা বলল, আম্মুকে আবিরদের হাসপাতালে সকালে ভর্তি করা হয়েছে। আম্মু প্রচন্ড অসুস্থ। নেহা তো আর জানে না যে এই হাসপাতালটি আমার আর আবিরের। আমি আর এখানে ধরি না, নেহা হাসপাতালের ম্যানেজারের রুমে আসতে বললাম। এই হাসপাতালের ম্যানেজার হলো আবিরের বউ। আমরা সবাই রুমে প্রবেশ করে চেয়ারে বসা মাত্রই নেহা রুমে প্রবেশ করে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কান্না করিস না বোন, আমি আছি তো, দেখবি আম্মুর কিচ্ছু হবে না। অন্যদিকে তারিকুলের আম্মু ও তারিকুলের বড় ভাই তারা হাসপাতালের বড় ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার, এখন আমরা কি করব বলেন? আপনার সেই বড় ডাক্তার দুজন কি বাংলাদেশে আসেনি? ডাক্তার বলতেছে, আপনারা একটু ওয়েট করুন, আমি এখনই তাকে একটি ফোন দিতেছি। আর আমাদের এখানে যত বড় ডাক্তাররা আছে তাদের নিয়ে মিটিং চলতেছে, দেখি এখন মিটিংয়ে কি সিদ্ধান্ত নেয় তারা। আমার ফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করা মাত্রই সে তার সব পরিচয় দিল এবং বলতেছে, স্যার, আপনি কি বাংলাদেশে আসছেন? স্যার, রোগীর অবস্থা খুবই খারাপ, তাকে খুব তাড়াতাড়ি অপারেশন করা দরকার। আচ্ছা আপনারা এখনই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসতেছি। আমি এই হাসপাতালেই এখন আছি, আপনি যত তাড়াতাড়ি পারেন রোগীকে অপারেশন রুমে নিয়ে যান। ডাক্তার ফোন রেখে দিয়ে তারিকুল ভাইয়া এবং আব্বুকে বলতেছে, আপনাদের জন্য খুশির খবর আছে, স্যার এখন আমাদের হাসপাতালে আছেন। সে আমাদের খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা ঠিক করতে বলেছে। সে আপনার আম্মু অপারেশন আজ এবং এখনই করবেন। আপনাদের সাথে পরে কথা, আমি এখন অপারেশনের ব্যবস্থা ঠিক করি। নেহা, তুই আবি এবং ভাবি ও আশামণির সাথে এখানে থাক, আমি আর তাসফিয়া আসতেছি কিছুক্ষণ পরে।
আবির তুই একটু বাইরে আমার কথা শুনে যা। তারপর আম্মুর কথা আবিরকে সব বললাম। এখন আমি এবং তাসফিয়া মিলে তার অপারেশন করব। তবে কেউ যেন আমাদের দুজনকে আসল পরিচয়ে না জানতে পারে, সে ব্যবস্থা করিস। আমি তাসফিয়াকে নিয়ে ডাক্তারের রুমে প্রবেশ করে অপারেশনের যাবতীয় সবকিছু গুছিয়ে নিলাম। সবকিছু গোছানো গুছুনি করে অপারেশন রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করা মাত্রই তাসফিয়া বলে ওঠে, এই তোমার আম্মু? শোন, তাসফিয়া একদম খুব সাবধানে কাজ করবে, কেমন? আমরা দুইজনের ভিতরে প্রবেশ করে দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট অপারেশনের কাজ সম্পূর্ণ করলাম। এখন বাকিটা আল্লাহ পাকের উপর ভরসা। অপারেশন শেষ করে মায়ের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। তাসফিয়া আমাকে সান্ত্বনা দিয়ে রুম থেকে নিয়ে আসলো। আবিদের কাছে আসতেই নেহা বলে উঠল, ভাইয়া তুমি তাসফিয়া আপু বড় ডাক্তার, তা আমায় বলনি কেন? তুই জানলি কি করে যে আমি ডাক্তার? আশামণি বলেছে। আশামণি বাঁশ দেওয়ার সময় আর পেল না? আশামণি জানতো তোমার আজ বাসায় গিয়ে দেখবো কি হবে 30 ডিগ্রিতে। কথাগুলো মনে মনে বললাম। কি হলো ভাইয়া, তুমি কথা বলছো না কেন? তোকে নেহা আমি পরে সব খুলে বলবো, আনে তুই কাউকে কিছু বলবি না, কেমন? তারপরে হাসপাতালের সব কাজ গুছিয়ে বাসায় চলে আসি। রাতে আবিরের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে অনেক গিফট দিলাম ওর মেয়েকে, তার সাথে বাসার সকলকে। আরও 2 দিন বাংলাদেশে থেকে আমরা অস্ট্রেলিয়া চলে আসি। এখানে আসার কিছুদিন পরে বাংলাদেশের একটি অফিসে একটু সমস্যা দেখা দেয়। তার জন্য আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা তাসফিয়াকে নিয়ে। আমি একা আসতে চেয়েছিলাম, কিন্তু তাসফিয়া আমাকে একা কোথাও যেতে দিবে না, তাই ও আমার সাথে যাইতেছে বাংলাদেশে। বাংলাদেশে এসে সোজা অফিসে চলে আসলাম। অফিসের সব কাজ ঠিক করে আবিরদের বাসায় আসি। ভাবছি এইবার কিছুদিন এখানে থাকবো। এখানে আসার 2 দিন পরে নেহা ফোন দিয়ে বলল ওর আগামী 2 দিন পরে বিয়ে, আমাকে ওর বিয়েতে যেতে হবে। ভাইয়া তুমি তুমি না আসলে বুঝোই তো আমি কি করতে পারি। ঠিক আছে, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। বলতে বলতে নেহার বিয়ের দিন চলে আসলো। আজ নেহার বিয়ে। আমার ছোট্ট পিচ্চি বোনটি এখন অনেক বড় হয়ে গেছে। এখন ও আজ অন্যের ঘরে বউ সেজে যাবে। এসব কথা ভাবতেই আমার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পাশ থেকে তাসফিয়া বলে উঠল, তুমি কান্না করো না প্লিজ। কোনো মেয়ে সারা জীবন তার বাবার বাড়িতে থাকে না, তাদের একদিন অন্যের ঘরে যেতেই হবে, হোক বা তা একদিন আগে বা পরে। সবাই রেডি হয়ে রওনা দিছে আমাদের বাসার যাওয়ার জন্য। আমি আবিরদের যেতে বললাম আর বলছি যে আমি কিছুক্ষণ পরে আসতেছি। আমার কথা শুনে আবির সব বুঝতে পারলো। ওরা সবাই চলে গেল আমাদের বাসায়। আমি আর অফিসের ম্যানেজারকে ফোন দিয়ে 20টি গাড়ি নিয়ে আসতে বলছি আবিরদের বাসার সামনে। কিছুক্ষণের ভিতরেই গাড়ি নিয়ে হাজির হলো আমার এখানকার বড় অফিসের ম্যানেজার। তারপরে গাড়ি নিয়ে বাসা থেকে বের হলাম আমার বাসার উদ্দেশ্যে। কেননা আম্মু বলেছিল যদি কখনো তার সামনে দাঁড়াই তবে যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আজ আমার সব কিছু আছে, শুধু আমার পরিবারেরই মানুষগুলো নেই। কিছুক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের বাড়িতে গিয়ে পৌঁছে যাই। বাড়ির গেট দিয়ে যখন সবাই দেখলো অনেক দামি গাড়ির ভিতরে ঢুকতেছে, আমাদের বাড়িটাও বিশাল বড়, তবে এতগুলো এখন ভিতরে রাখার জায়গা নেই, তাই 10টি গাড়ি ভিতরে প্রবেশ করলো। বাকিগুলো বাড়ির সামনে রাস্তায় রাখা হলো। এখন সবার মুখে একটি কথা, কি আসলো গাড়ি থেকে? আমার বডিগার্ডগুলো বের হয়ে আমার গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে বের হওয়া মাত্রই সবাই অবাক চোখে আমার দিকে এবং তাসফিয়ার দিকে তাকিয়ে আছে। আমার ম্যানেজারকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। আমরা সামনে কিছু বডিগার্ড, তারপর আমরা 3 জন, আর পেছনে আমার কিছু বডিগার্ড। তাসফিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা ভিতরে যাওয়া মাত্রই আবির আমার কাছে আসলো। তারপর আমি ম্যানেজারকে কিছু গার্ড দিয়ে নিচে রেখে আমার উপরে গেলাম বাকি গার্ডদের নিয়ে। সবাই আমাদের দেখতেছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমি উপরে গিয়ে সোজা আম্মুর রুমে প্রবেশ করলাম তাসফিয়াকে নিয়ে, গার্ডদের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে। আম্মু রুমে প্রবেশ করা মাত্রই আম্মু বলে উঠলো, কে তোমার বাবা? আম্মু, আমায় চিনতে পারোনি? পারবেই বা কি করে বলো? আমি এখন দাড়ি রেখেছি, কত বছর আগে দেখেছো আমায়, তখন কি শুকনো ছিলাম, এখন মোটামুটি ভালোই সুস্থ আছে। আম্মু, তুমি আমায় চিনতে পারোনি, আমি তারিকুল। আমার নামটি শোনা মাত্রই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আম্মু বলল, বাবা তুই কিন্তু কোথাও যাবি না, এখন থেকে তুই আমার কাছে থাকবি। আম্মু, তা না হয় পরে ভেবে দেখবো, এখন বলো তোমার শরীর কেমন আছে? অপারেশন করার পরে বাবা এখন আমি অনেক সুস্থ আছি। আমাকে নেহা বলছে যে তুই নাকি আমার অপারেশন করছিস। যখন নেহা কথাটা বলছে সেই দিন আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে শেষ করতে পারবো না।
তুই আমার কথা রেখেছিস বাবা। তুই আজ মানুষের মতো মানুষ হয়েছিস। আমরা কথা বলছি, এর ভিতরে নেহা ফোন দিল। ফোন রিসিভ করতেই, কই তুমি ভাইয়া? আমি আম্মুর কাছে আছি, আমি এখনই আসতেছি আম্মুকে নিয়ে। তারপরে নিচে গিয়ে যখনই নেহার পাশে আমি বসতে যাব, তখন ভাইয়া আমাকে বাধা দিতে বলল। এর ভিতরে আমার গার্ডরা তাকে ধরে ফেলল। আম্মু বলে ওঠে, নেহা, তোর ভাইয়া আসছে। এই কথা শোনার পরে সেখানে থাকা সবাই চরম অবাক। কেউ হয়তো আশা করেনি যে আমি কোনোদিন এইভাবে আসবো। তারপরে নেহাকে ডায়মন্ডের অনেকগুলি উপহার দিলাম। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে নেহাকে নিয়ে যাই ওর শ্বশুর বাড়ি। নেহাকে বিদায় দিতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু বলতেছে আজ আমায় কোনোভাবেই যেতে দিবে না। তারপর আম্মুর কথা মতো আজকে আমাদের বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। আমি আজ এখানে থাকবো, তাই আবিরদের বাসার সবাইকে থাকতে বললাম আজ আমাদের বাসায়। রাতে যখন আমি আম্মু, তাসফিয়া, আবির ও বউ ও আর আব্বু আম্মু সবাই মিলে আড্ডা দিচ্ছে, ঠিক তখনই আমার আব্বু এসে আমায় বলে, বাবা তুই আমাদের ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কি বা করতাম। বাবা সেদিন বল, সবাই যখন বলেছিল তুই অপরাধী, তখন আমার অবস্থা কেমন হয়েছিল একটি বার তুই চিন্তা করে দেখেছিস? কেউ যদি তার ছেলেকে দিয়ে বাজে কথা বলে, তখন সেই পিতামাতার অবস্থাটা কেমন হয় তা তুই বুঝবি কি করে বাবা? তোর যখন ছেলে মেয়েকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করে কথা বলবে, সেই দিন তুই বুঝবি। তোমাদের সব কথাই বুঝলাম, তোমরা আমার পিতামাতা, তোমাদের আমি ক্ষমা না করে দিয়ে কখনোই আমি থাকতে পারি না। তোমাদের আমি ক্ষমা করে দিলাম, তবে যারা আমাকে মিথ্যা অপবাদ দিছে তাদের একজনকেও আমি কখনো ক্ষমা করব না। এই কথা বলে তাসফিয়াকে নিয়ে সোজা আমার রুমে চলে আসি। রাতে যখন ডিনার করার জন্য যখন রুম থেকে বের হব, তখনই আমার রুমে দুইজন মানুষ আসলো। তাদের দেখে আমি অবাক, কেননা তারা দুইজন আর কেউ নয়, তারা দুইজন হলো আমার ভাইয়া এবং ভাবি। দেখো ভাই, আমাদের ভুল হয়ে গেছে, তোমার সাথে আমি যা করেছি। প্লিজ ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভাবি আমার হাত দুটো ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। আমি ভাবিকে বসা থেকে উপরে দাঁড় করিয়ে বললাম, দেখুন ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউয়ের সম্মান মায়ের মতো, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি বলছো তুমি? তারপরে তারা নিচে চলে গেল। তাসফিয়া আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি তাদের ক্ষমা করে দিলে? তোমার সাথে তারা যে খারাপ ব্যবহার করছে তাকে তুমি সব ভুলে গেছো, নাকি তুমি অন্য কিছু ভেবে তাদের ক্ষমা করে দিছো? তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে। তাদের আমি কেন ক্ষমা করে দিলাম এত সহজে? তার কয়েকটি কারণ আছে, তবে একটি কথা মনে রাখবে, তারা আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, এখন যদি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে তাদের ভিতরে এবং আমার ভিতরে পার্থক্য কোথায় রইল বলো? মানুষ জীবনে 6 বার হেরে যায়। টাকার কাছে 1, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মরণের কাছে। আমিও এগুলোর ভিতরে আজ ভালোবাসা ও বিবেকের কাছে হেরে গেছি। তুমিই বলো, যে ভাই সবসময় আমাকে আগলে রেখেছে, ছোট্ট বেলা থেকে আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, যা চেয়েছি সে তা যত সত্ত্বেও হলেও আমাকে এনে দিয়েছে সেই জিনিসটা, আমি সেই ভাইকে আজ কি করে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি বলো? কথাগুলো তারিকুল কান্না করতে করতে বলল। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করলো তারিকুল তাসফিয়াকে, কিছু কথা সবসময় মনে রাখবে তাসফিয়া, যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না, কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী। হুমায়ুন আহমদ স্যার বলেছেন, কিছু কিছু টাইম আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখা অবস্থান করি, তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না, যে সে বড় রহস্যময় সময়। তেমন তুমি আমায় এবং আমার বলা কথাগুলো এখন অনেকটাই বিশ্বাস করতে পারছো না। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। তুমি আজ প্রমাণ করে দিলে আসলেই তুমি এক মহান মানুষ, যে কিনা সবার সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। তুমি প্রমাণ করে দিলে তুমি কতটা বড় মনের মানুষ তা। তোমার কাছ থেকে আসলে আমার অনেক কিছু শেখার আছে। তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। তাসফিয়াকে নিয়ে নিচে এসে রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে যখন বসলাম, তখন চোখ গেল টেবিলে বসা একটি মেয়ের উপর। তার সাথে বসা একটি ছেলে আছে। ছেলেটি আমায় দেখা মাত্রই আমাকে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন ছেলেটি বলল,
স্যার, আমি আপনার অস্ট্রেলিয়ার অফিসে চাকরি করি। ও আচ্ছা, ঠিক আছে। আসলে অনেক মানুষ কাজ করে আর কার কি নাম পরিচয় তা মনে থাকে না। ছেলেটির মুখে স্যার নাম শুনে এখানে বসা সবাই অবাক হয়ে যায়। আমার দিকে চেয়ে রয়েছে। সবার ভিতরে থেকে আব্বু বলে উঠল, তরিকুল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যখন আসছো তখন দেখলাম অনেকগুলো দামি গাড়ি নিয়ে আসছো, তার সাথে অনেক গার্ড, এবং তোমার সাথে আমি দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয় যে কোম্পানি সেই হেড অফিসের ম্যানেজারকে তোমার সাথে কথা বলতে দেখলাম। যদিও আজ পর্যন্ত কেউ সেই অফিসের সিইওকে দেখতিনি, একমাত্র ওই ম্যানেজার ছাড়া। আজ সেই ম্যানেজার তোমার সাথে আমাদের বাড়িতে আসছে। বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তারপরে এইমাত্র নীলার স্বামী নেহাল তোমায় স্যার বলে ডাকলো। নীলা নামটি আব্বুর মুখে শোনা মাত্রই আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। পিছনের কথাগুলো পিছনে পড়ে থাক, তা আর আমার সামনে আসতে চায় না। নীলার বিয়ে হয়ে গেছে, তাহলে দোয়া করি আল্লাহ পাক ওদের যেন সুখে রাখে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে, আর তখন আমাদের কিছুই করার থাকে না। তোমাকে সেদিন নাকি মেঘলা হাসপাতালেও দেখছে। শুধু তোমাকে না, তোমার আবির, তাসফিয়া এবং আরেকটি মেয়ে ছিল। আমি যতটুকু জানতে পেরেছি সেই মেয়েটিও তাপসিয়ার বোন ছিল। তুমি এতদিন কোথায় ছিলে? এই সবগুলো কথার উত্তর দাও। আব্বু, আমি এতটুকু বলতে পারবো, আমি এতদিন অস্ট্রেলিয়ায় ছিলাম। তোমার বাকি প্রশ্নগুলোর উত্তর আমি আগামী 5 দিন পরে বলবো। আজ বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে যখনই চেয়ার থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার ফোনটা পকেট থেকে বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মানুষটি যা বলল তা শুনে আমি যে কি উত্তর দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। ফোনের ওপাশ থেকে মানুষটি আর কেউ নয়, তিনি হলেন তাসফিয়ার আম্মু। তিনি ফোনে আমায় বলল যে তাসফিয়ার আব্বু মারা গেছে কিছুক্ষণ আগে। হঠাৎ নাকি সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই মারা যায়। তাসফিয়ার আম্মুর সাথে একটু দূরে গিয়ে কথা বলে ফোনটা রেখে দিই। তাসফিয়ার আম্মুর সাথে কথা বলা শেষ করে আমি আম্মুকে তাড়াতাড়ি উপরে আসতে বলি। তাসফিয়াকে উপরে নিয়ে এসে বলি তাকে তৈরি হতে, আমরা এখন অস্ট্রেলিয়া যাব। সেখানে অফিসে সমস্যা দিছে, তাই আম্মু রুমে গিয়ে আম্মুকে সব খুলে বললাম। তখন আব্বু বলল সেও আমাদের সাথে যাবে। আবিরকে সব খুলে বলেছি। আবির এবং আবিরের আব্বুও আমাদের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিছে। এখন আমরা সবাই আমার প্রাইভেট জেটে বসা। দীর্ঘ 8 ঘন্টা পরে আমরা অস্ট্রেলিয়ায় এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে তাসফিয়ার বাসার উদ্দেশ্যে চলে আসি। আমি চাচ্চুকে এখানকার সবকিছু আগেই ফোন দিয়ে গুছিয়ে রাখতে বলেছি। তাসফিয়াকে আমি এখন পর্যন্ত এখানে আসার সত্যি কারণটি বলিনি। তাসফিয়াদের বাসার উদ্দেশ্যে পড়ে তাসফিয়া ওর আব্বুর মৃত্যুর সংবাদ শুনে অনেকটাই ভেঙে পড়ে। ইসলামিক নিয়ম অনুযায়ী তাসফিয়ার আব্বু জানাজা ও দাফনের কার্য সম্পন্ন হয়। রাতে সবাই এখন একসাথে বসেছে। তখন আমার আব্বু তাসফিয়ার আম্মুকে বলে আমার এবং তাসফিয়ার বিয়ে হবে বাংলাদেশে গিয়ে, আর তাসফিয়ার আম্মু এবং আশামণি আমাদের সাথে বাংলাদেশে গিয়ে আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। আব্বুর কথায় তাসফিয়ার আম্মু প্রথমে আমাদের সাথে বাংলাদেশে থাকতে রাজি হয়নি, পরে আবির আম্মুর কথায় রাজি হয়। এখানে এসে আব্বু চাচুকে পেয়ে অনেক খুশি হয়েছে। এখানে সব কাজ গুছিয়ে তাসফিয়ার আব্বুর মৃত্যুর 5 দিন পরে আমরা সবাই বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কিছুক্ষণ পরে আমার এবং তাসফিয়ার বিয়ের তারিখ ঠিক করে আব্বু। আগামীকাল ইরার জন্মদিন, সেই অনুষ্ঠানে জানিয়ে দেওয়া হবে বিয়ের দিন তারিখ। সবাই মিলে ইরার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুরু করলো। এরপরে আব্বুর সবার উদ্দেশ্য করে বলল, আগামী 3 দিন পরে আমার ছেলের বিয়ে। আপনারা সবাই সেই দিন আমন্ত্রিত থাকবেন। আব্বুর কথা বলার পরে আমি সকলের উদ্দেশ্য করে বললাম, আপনারা সবাই জানেন আমি কার ছেলে, তবে আমি কি করে তা কেউ জানে না। আমি আজ আপনাদের কাছে সব বলতেছি একটি মাত্র মানুষের অনুরোধে। সেই মানুষটি হলো আমার বাবা। আপনারা আজ পর্যন্ত দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে যিনি দ্বিতীয়, তাকে আজ পর্যন্ত কেউ দেখেননি, তবে আপনারা আজ তাকে দেখবেন। সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং আমি হলাম দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে তৃতীয়। আমার কথা শুনে আমার আব্বু আম্মু, ভাইয়া ভাবি সহ এখানে উপস্থিত সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এবং আমার আরেকটি পরিচয় আছে, সেটি হলো আমি হলাম একজন বড় ডাক্তার। আমার লাইফ পার্টনার তাসফিয়াও একজন বড় ডাক্তার। আমার কথা শুনে সবাই একের পর এক শকড খাওয়ার মতো অবস্থায় হতে যাচ্ছে।
আমি আরো অনেক কথা বলে উপরে চলে আসি। তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তোমাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটাও ভালো করে করতে না পারে। তাহলে জীবনের সফলতা অর্জন করতে পারবে। তবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্য নয়, বরং এটা হলো বিলিয়ে দেওয়ার জন্য। বলতে বলতে বিয়ের দিন চলে আসলো। আজ আমার আর তাসফিয়ার বিয়ের কাজ ইসলামিক নিয়মকানুন অনুযায়ী সম্পন্ন হলো। বাসর ঘরে প্রবেশ করার সময় আবির বলল, বন্ধু, রাতে বিড়ালটা মারিস কিন্তু। এই কথা বলে আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। আমি রুমে প্রবেশ করে ভাবতেছি, এই বিড়াল আবার আসলো কই থেকে বাসর ঘরে? দূর, যা হবার হবে। তবে বাসর রাতে বিড়াল মেরে মার্ডার কিসের আসামি হওয়া যাবে না। তারপরে বাকিটা ইতিহাস। সমাপ্ত। সবাই নিয়মিত নামাজ আদায় করুন। আল্লাহ হাফেজ।